নমস্কার, ফিরে এলাম দি সেকেন্ড হোমে। আমরা পড়ছি ইন্টিগ্রেশন। আগের ভিডিওতে আমি ইন্টিগ্রেশনটা শুরু করেছি, আজ পড়াবো ডেফিনিট ইন্টিগ্রেশন। আজ আমি একটু ইনজিওর আছি, কেটে গেছে, তো আজকের আমরা পড়ব ডেফিনিট ইন্টিগ্রেশন। ডেফিনিট ইন্টিগ্রেশন আগের দিন আমরা পড়েছি কি শুধুমাত্র ইন্টিগ্রেশন, অর্থাৎ ইনডেফিনিট ইন্টিগ্রেশন। সেটা কি, আমরা কোনো একটা অনির্দিষ্ট সীমার মধ্যে ইন্টিগ্রেশনটা করেছি। এবার আজ যেটা পড়ব সেটা হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রেশন, অর্থাৎ যে ইন্টিগ্রেশনটা করব সেটার একটা লিমিট থাকবে, একটা নির্দিষ্ট সীমা থাকবে, সেই তার মধ্যে আমরা ইন্টিগ্রেশনটা করব। এই জন্য আমরা আপার লিমিট, এটাকে বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট। লোয়ার লিমিট এ থেকে বি পর্যন্ত আমরা ইন্টিগ্রেশনটা করব, ঠিক আছে। এবার ধরে নাও কোনো একটা ফাংশান রয়েছে ক্যাপিটাল এফ এক্স। এই ফাংশানটাকে আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো? ধরে নাও এটা পাবো, এফ এক্স একটা ফাংশান পাবো। এই এফ এক্স ফাংশানটা নিয়ে যদি আমরা ইন্টিগ্রেশন করি এ থেকে বি পর্যন্ত, তাহলে সাধারণভাবে ইন্টিগ্রেশন করলে যেটা পেতাম এটাই পেতাম, কারণ এটা ডেরিভেটিভ করেছি, ডেরিভেটিভ করে এটা পেয়েছি, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে এটা পাবো। তাহলে এফ এক্স সেটাই পাবো। এবার এটাকে একটা বক্সের মধ্যে রাখা হয়, এইখানে লোয়ার লিমিট এ টু বি লেখা হয়। তারপরের স্টেপে আমরা এক্সের পরিবর্তে এক্সের মান হিসাবে আমরা বি বসাবো, সেটা থেকে এক্সের মান হিসাবে এ বসিয়ে যেটা পাবো সেটা বিয়োগ করব, অর্থাৎ এফ অফ বি মাইনাস এফ অফ এ এটা পাবো। এবার এটাকে যখন ইন্টিগ্রেশন করেছিলাম তখন একটা সাধারণভাবে সি পেয়েছিলাম, মানে কনস্ট্যান্ট পেয়েছিলাম। এখানে কিন্তু সিটা লিখলাম না। কেন লিখলাম না? না, যদি আমি কি বলেছি আপার লিমিট বসিয়ে লোয়ার লিমিট বিয়োগ করতে হবে, তাহলে এটাতে যদি আমি বসিয়ে সেটাই করি এ টু বি, তাহলে বি এফ অফ বি প্লাস সি মাইনাস এফ অফ এ প্লাস সি। এবার এটাকে যদি আমি একটু সরল করে নিই তাহলে এফ অফ বি প্লাস সি মাইনাস এফ অফ এ মাইনাস প্লাস মাইনাস মাইনাস সি, তাহলে মাইনাস সি প্লাস সি কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এফ অফ বি মাইনাস এফ অফ এ। তাই আমি কিন্তু এখানে কোনো সি লিখিনি, ঠিক আছে। গ্রাফের মাধ্যমে আমরা এখন দেখে নিই যে ডেফিনিট ইন্টিগ্রেশন যেটা লিখলাম সেটা কি বলতে চাইছে। এইটা যদি একটা গ্রাফ হয়, এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই প্রাইম, এটা ওয়াই, এটা হচ্ছে অরিজিন ও। তাহলে এই যে ফাংশনটা লিখেছিলাম এফ এক্স, যেটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে। এই এফ এক্সটা ধরে নাও এরকম একটা কার্ভ, এই এফ এক্সটা এরকম একটা কার্ভ। এই কার্ভের তাহলে এ পয়েন্ট মানে এই পয়েন্টটা, বি পয়েন্ট মানে এই পয়েন্টটা। এই এ থেকে বি পর্যন্ত এইভাবে আমি যদি একটা স্ট্রেট লাইন টেনে দিই, তাহলে এই যে এরিয়াটা রয়েছে, অঞ্চলটা রয়েছে, তার কিন্তু ক্ষেত্রফল ডিনোট করছে এই ইন্টিগ্রেশনের দ্বারা, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন দ্বারা কী বোঝাচ্ছে, এ থেকে বি পর্যন্ত এক্সের মান এ থেকে বি পর্যন্ত কার্ভটাতে এই অঞ্চলের মধ্যে যে ক্ষেত্রফল রয়েছে সেটা কিন্তু ইন্টিগ্রেশন এ টু বি এফ এক্স ডিএক্স, এইটাই।
ডেফিনিট ইন্টিগ্রেশনের কয়েকটা প্রপার্টিজ রয়েছে, তো সেই প্রপার্টিজগুলো এখন আমরা দেখে নিচ্ছি। 1 নম্বর প্রপার্টিজ হলো, যদি a টু b fx dx থাকে, এবার আমি যদি এই এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে এফএক্সটা পেয়েছি, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্সটাকে যদি আমরা চেঞ্জ করে অন্য কিছু ভেরিয়েবল নিই, সেটা হচ্ছে এ টু বি এফ টি টি, তাহলে এই ইন্টিগ্রেশনের মান যা হবে এই ইন্টিগ্রেশনের মানও তাই হবে। একটা এক্সাম্পল নিয়ে নিই, সেটা হচ্ছে এফএক্স ধরে নাও 2x, ছোট্ট করে আমি একটা ফাংশন নিয়ে নিচ্ছি, এটা 2x। তাহলে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এ টু বির মধ্যে, তাহলে কি পাবো? 2 ইন্টু এক্স স্কোয়ার বাই 2, 2 কেটে গেল এ টু এর মধ্যে, তাহলে এক্স স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এফ টি। এখন যেহেতু এফ ফাংশানের রুলসটা একই, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ফাংশান হলেও সেটা হলে এফ টি কত হবে? এফ টিটা হবে 2t, কারণ এফ এক্স ছিল 2x, তাহলে এফ টি হবে 2t। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি এ টু বি ডিটির সাপেক্ষে করতে হবে, তখন ডিএক্সের সাপেক্ষে করেছিলাম এটাকে এফএক্সকে, এখন ডিটি সাপেক্ষে করতে হবে এফটিকে। তাহলে 2টিকে আমরা ইন্টিগ্রেশন করব এ টু বি ডিটি, 2 ইন্টু টি স্কোয়ার বাই 2, এটা হবে বি, এটা এ, তাহলে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে সেম হচ্ছে, তার মানে এই যে প্রপার্টিসটা লিখেছি এটা ট্রু, এটা সত্য। প্রপার্টিজ নাম্বার 2, এ টু বি এফ এক্স ডিএক্স, এটা হচ্ছে আপার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, এটা লোয়ার লিমিট। এটাকে যদি আমি উল্টে দিই, অর্থাৎ বিটাকে লোয়ার লিমিট করে দিই, এটাকে আপার লিমিট করে দিই, তাহলে কিন্তু উল্টে দিই, তাহলে মাইনাস হয়ে যাবে। অর্থাৎ এফ এক্স ডিএক্সটাকে এ টু বির মধ্যে ইন্টিগ্রেশন করলে যা হবে, বি থেকে এ পর্যন্ত করলে তার উল্টোটা হবে, মাইনাস হবে। ঠিক আছে, 3 নম্বর প্রপার্টিজ হচ্ছে মাইনাস এ থেকে এ পর্যন্ত এফএক্স ফাংশানকে যদি আমরা ইন্টিগ্রেশন করি এই রেঞ্জের মধ্যে, লিমিটের মধ্যে, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 0 থেকে এ এফএক্স ডিএক্স, যদি এফএক্সটা ইভেন ফাংশান হয়। না হলে যদি 0 হয়, 0 হয়ে যাবে, অথবা 0 হয়ে যাবে যদি এফএক্সটা ওয়াট ফাংশান হয়। এখন ইভেন ফাংশান আর অড ফাংশান কি সেটা একটু দেখে নিই। কোনো একটা ফাংশান ধরে নাও আছে, সেটা ধরে নিচ্ছি এক্স, এটা আছে। এবার এই ফাংশানটাতে এক্সের পরিবর্তে যদি আমি মাইনাস এক্স লিখি, অর্থাৎ এক্সের পরিবর্তে যদি মাইনাস দিই, তাহলে এটা কী হয়ে যাবে? মাইনাস এক্স। এখন এক্স সমান কি? এফ এক্স, তাহলে আমরা এটাকে লিখতে পারি মাইনাস এফ এক্স। অর্থাৎ কোনো একটা ফাংশানে এক্সের জায়গায় যদি আমি মাইনাস এক্স লিখি, তাহলে যেটা পাবো সেটা সেই ফাংশানটা জাস্ট নেগেটিভ হয়ে যায়। তাহলে এই রকম ফাংশানের ক্ষেত্রে আমরা বলবো, এরকম ফাংশন যদি হয় তাহলে আমরা সেটা বলবো ওয়াট ফাংশন। ঠিক আছে, আর যদি এরকম ফাংশন হয় এফ এক্স সমান এক্স স্কোয়ার, তাহলে এক্সের পরিবর্তে
যদি মাইনাস এক্স আমি দিই তাহলে মাইনাস এক্সের স্কোয়ার, কারণ এইখানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স ঢুকে যাবে, তাহলে সেটা হবে কি কত প্লাস এক্স স্কোয়ার, মানে প্লাস এক্স স্কোয়ার মানে ছিল এফ এক্স, তাহলে এফ এক্স, তাহলে এফ মাইনাস এক্সটা প্লাস হয়ে ঘুরে আসছে, তাহলে এইরকম ফাংশানকে আমরা বলবো ইভেন ফাংশান। এরকম বলবো ইভেন ফাংশন। আমি এখানে এক্স আর এক্স স্কোয়ারের উদাহরণ দিলাম, আরও হতে পারে ইভেন ফাংশন হতে পারে কস এক্স, কস মাইনাস এক্স সমান কস এক্স হয়ে ঘুরে আসে, তাহলে সেটা হয়ে যাবে ইভেন ফাংশন। আর সাইন এক্স যদি সাইন মাইনাস এক্স হয় তাহলে মাইনাস সাইন এক্স হয়ে ঘুরে আসে, তাহলে সেটা হয়ে যাবে অড ফাংশন। এখন এই যে প্রপার্টিস 3 নম্বর প্রপার্টিসটা বললাম, এটা প্রুভ করতে তো হবে, তাহলে আমি দেখে নিচ্ছি এফ এক্স সমান, ধরে নিচ্ছি এফ এক্স সমান সাইন এক্স, তাহলে সাইন এক্সটা কী ফাংশান না অড ফাংশান, তাহলে আমাকে প্রুভ করতে হবে এইটা যে হবে এটা 0 হবে, এটা 0 হবে, তাহলে এফ এক্স সমান সাইন এক্স নিয়ে প্রুভ করব। লেফট হ্যান্ড সাইড এইটা, তাহলে আর একটা রেঞ্জ ধরে নিই, সেটা হচ্ছে π/2, এ সমান π/2 ধরে নিচ্ছি, তাহলে মাইনাস π/2 সাইন এক্স ডিএক্স। সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে আমরা মাইনাস কস এক্স পাই, তাহলে মাইনাস কস এক্স, এটা প্লাস π/2 থেকে মাইনাস π/2 পর্যন্ত রেঞ্জে করতে হবে। মাইনাসটাকে আমি বের করে নিচ্ছি, কস প্লাস π/2 মাইনাস কস মাইনাস π/2, আপার লিমিট বসিয়ে ফাংশানটা থেকে লোয়ার লিমিট যেটা হবে সেটা বসিয়ে ফাংশানটাতে বিয়োগ করতে হবে, তাহলে এখানে মাইনাস বাইরে আছে, মাইনাস কস π/2 মাইনাস কসকে আমি যদি মাইনাস দিই কিছু, সে প্লাস দিয়ে দেবে, অর্থাৎ কস π/2 মাইনাস কস π/2 আর প্লাস কস π/2, তাহলে কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে কি থাকবে 0, মাইনাস 0 মানে 0, তাহলে এটা ট্রু, এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড হয়ে গেল, সরি এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। ঠিক আছে, এবার এটা গেল এফ এক্স সমান সাইন এক্স অর্থাৎ অড ফাংশানের ক্ষেত্রে। এবার যদি একটা ইভেন ফাংশান নিই অর্থাৎ কস এক্স নিই, এফ এক্স সমান কস এক্স নিচ্ছি, কস এক্স না নিয়ে যদি আমি এক্স স্কোয়ার, একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার নিয়ে করি, সেটাও ঠিক হবে, সেটাও দ্বারা প্রুভ করা যাবে। তাহলে কস এক্সের লেফট হ্যান্ড সাইডটা কী হবে, মাইনাস π/2 প্লাস π/2 কস এক্স, কস এক্সের ইন্টিগ্রেশন করলে সাইন এক্স হয়। এটা তাহলে সাইন π/2 মাইনাস সাইন মাইনাস π/2, এখন সাইন π/2 সাইন π/2 হয়ে গেল, মাইনাস, এখন সাইনকে যদি আমরা মাইনাস এক্স দিই তাহলে দেখি আমরা মাইনাস সাইন এক্স হয়ে ঘুরে আসে, তাহলে মাইনাস এটা সাইন মাইনাস π/2 আছে, তাহলে সে মাইনাস সাইন π/2 হয়ে ঘুরে আসবে, অর্থাৎ মাইনাস সাইন π/2 এটা দেবে। এই মাইনাস দুটো গুণ হয়ে প্লাস হয়ে যাবে, হয়ে গেল, তাহলে 2 ইন্টু সাইন π/2, এটা হলো লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডটা দেখব, এইটা রাইট হ্যান্ড সাইডে কী আছে,
টু ইন্টু জিরো থেকে π/2, কারণ আমরা এটা ধরেছি π/2, তাহলে ফাংশান f(x) মানে এখানে লিখব cos x dx। তাহলে টু ইন্টু জিরো থেকে π/2, অর্থাৎ এটাকে আমরা ইন্টিগ্রেশন করলে পাবো sin x, জিরো থেকে π/2, জিরো থেকে π/2 মানে টু ইন্টু sin π/2 মাইনাস sin 0 মাইনাস sin 0, অর্থাৎ সাইনের আপার লিমিট মাইনাস সাইনের লোয়ার লিমিট। তাহলে টু ইন্টু sin π/2 হবে, কারণ কি sin 0 মানটা 0, ওদিকে যাবে না। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইডটাও পেয়েছিলাম টু sin π/2, আর রাইট হ্যান্ড সাইডটাও পেলাম টু sin π/2, তাহলে এটাও আমার ট্রু হচ্ছে। তাহলে ফাংশানটা যদি ইভেন হয় তাহলে কিন্তু টু ইন্টু জিরো থেকে আপার লিমিট একটা লিমিট পর্যন্ত, জিরো থেকে এর মধ্যে সেই ফাংশানটা মাল্টিপল হয়ে ইন্টিগ্রেশন হয়ে যেটা হয় সেটা 2 এর সঙ্গে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। এটা ঠিক আছে নাকি আমরা গ্রাফের সাহায্যেও দেখতে পারি। সেটা কিভাবে? আমি একটু আগে বলেছি যে ইভেন ফাংশানগুলো সিমেট্রি হয়। ইভেন ফাংশান কোনগুলো? কোসাইন x², এগুলো হচ্ছে ইভেন ফাংশান। তাহলে এর গ্রাফগুলো কেমন হবে? এটা হচ্ছে কোসাইনের গ্রাফ, এটা 0, এটা π/2, এটা মাইনাস π/2। দেখো এটাকে যদি আমরা রিফ্লেক্টর হিসাবে ধরি তাহলে এদিকে যা আসছে মিরর এফেক্টও সেদিকে হচ্ছে, অর্থাৎ সিমেট্রি হচ্ছে। এখন কোনো একটা রেঞ্জ, এই রেঞ্জ ধরে নিচ্ছি, এটাকে যদি মাইনাসে ধরি তাহলে এই রেঞ্জ পর্যন্ত এটা প্লাসে হবে। তাহলে দেখে নাও এই এরিয়াটা আর এই এরিয়াটা, ঠিক আছে, এই দুটো এরিয়া কিন্তু সেম হবে সিমেট্রি হওয়ার জন্য। ইভেন ফাংশনের জন্য আমাকে কী করতে হচ্ছে? এখান থেকে এখান পর্যন্ত ইন্টিগ্রেশন করা মানে এই দুটো এরিয়াটা আমরা যোগফল পাচ্ছি, টোটাল এরিয়া কত হচ্ছে সেটা পাচ্ছি। এটাও তার জন্য কি হচ্ছে না, সিমেট্রি যে ফাংশনটা রয়েছে তার এদিকে যা এদিকেও তা, তাহলে যোগ করা মানে কি? তাহলে একটা বের করে যদি আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে পুরো টোটাল এরিয়াটা পেয়ে যাব। এবার অড ফাংশনের ক্ষেত্রে কি হচ্ছে? সাইনের ক্ষেত্রে এটা সাইনের গ্রাফ। সাইনে কি হচ্ছে? এটা 0, এটা π/2 মাইনাস π/2, এটা প্লাস π/2। তাহলে দেখো এই মাইনাস পাই থেকে π/2 থেকে প্লাস π/2 পর্যন্ত আমরা যদি এরিয়া বের করতে চাই তাহলে এদিকে প্লাস উপরের দিকে এরিয়া পাবো আর এখানে এই এরিয়াটা পাবো। তাহলে এই টোটাল এরিয়ার দুটোকে যোগ করলে, এই দুটো এরিয়াকে যোগ করলে আমার টোটাল এরিয়া পাবো, ঠিক আছে। এখন এই যে এরিয়াগুলো এগুলো হচ্ছে মাইনাসের দিকে এরিয়া, আর এই যে এক্স অ্যাক্সিসের উপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্লাস মান, যে এরিয়াগুলো সেগুলো মান হচ্ছে প্লাস, আর এদিকের হচ্ছে মাইনাস। তাহলে এদিকে যে মানগুলো পেলাম প্লাস, যেটা পেলাম সেটা যদি কে ধরি, এদিকে যে পেলাম সেটা হচ্ছে মাইনাস কে। সাইন যেহেতু ফাংশানগুলো হয় দেখে নিচ্ছি সেটা দুটো এরিয়া কিন্তু সেম হচ্ছে, কিন্তু একটা এক্সের উপরে থাকার জন্য আর একটা এক্সের নিচে থাকার জন্য যখন অ্যাড করছি তখন একটা প্লাস একটা মাইনাস অ্যাড হয়ে যাচ্ছে, দিয়ে কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে এইমাত্র আমরা বুঝলাম যে কোনো অড ফাংশানের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে কেন 0 হচ্ছে, আর একটা ইভেন ফাংশানের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে কেন 2 দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে, কারণ এক্স অ্যাক্সিসের উপরে রয়েছে, এটা এক্স অ্যাক্সিসের উভয় সাইডে রয়েছে। 4 নম্বর প্রপার্টিজ ডেফিনেট ইন্টিগ্রেশনের। এটা অ্যাকচুয়ালি আগে বলা উচিত ছিল আমার। এটা হচ্ছে a টু b
এফএক্স ডিএক্স একটা যদি ইন্টিগ্রেশন থাকে এবং সি এ এবং বির মাঝখানে কোনো একটা বিন্দু থাকে, এ এবং বির মাঝখানে কোনো একটা বিন্দু সি, সেটাকে যদি আমরা এইভাবে ইন্টিগ্রেশন লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি এ টু সি পর্যন্ত ইন্টিগ্রেশন প্লাস সি থেকে বি পর্যন্ত। এই দুটো ইন্টিগ্রেশনের যোগফল। তাহলে আবার যদি এ এবং সির মাঝখানে কোনো একটা বিন্দু থাকে সেটা ডি, সেখানে তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে ভেঙে এ টু ডি এফ এক্স ডিএক্স প্লাস ডি টু সি এফ এক্স ডিএক্স। অর্থাৎ আমরা একটা ইন্টিগ্রেশনকে ভেঙে কতগুলো অংশে ভেঙে নিতে পারি। গ্রাফের সাহায্যে আমরা যেটা দেখলাম, কোনো একটা কার্ভ রয়েছে, এটা যদি এফ এক্স হয় তাহলে এটা এ, এটা বি, ঠিক আছে। তাহলে এই এ বি এটা এর মাঝখানে কোনো একটা পয়েন্ট সি, সি এটাকে ওয়াই অ্যাক্সিসটাকে এইখানে দিই, তাহলে এই এরিয়া প্লাস এই এরিয়া করে নিচ্ছি, তাহলে আমরা টোটাল এরিয়ার ইন্টিগ্রেশনটা পেয়ে যাব, ঠিক আছে। 5 নম্বর রুল হচ্ছে, যদি এ টু বি এফ এক্স ডিএক্স হয় তাহলে এ টু বি এ এফ এ প্লাস বি মাইনাস এক্স ডিএক্স, এটাও কিন্তু হবে। ডেফিনেট ইন্টিগ্রেশনের আর একটা রুলস রয়েছে, সেটা হচ্ছে 0 টু 2a এফ এক্স ডিএক্স সমান, এটা আমরা করতে পারি 0 টু a এফ 2a মাইনাস এক্স ডিএক্স। আজ আমি ডেফিনেট ইন্টিগ্রেশনের কয়েকটা প্রপার্টিজ বললাম, সেই প্রপার্টিজগুলো আমরা আস্তে আস্তে যখন ফিজিক্স ক্লাসটা শুরু করব তখন দেখব এই ইন্টিগ্রেশনগুলো আমাদের কাজে লেগে যাচ্ছে। তো আমি মোটামুটি বেসিক ম্যাথমেটিক্সের যে পার্টগুলো ছিল, ডেরিভেটিভ, ইন্টিগ্রেশন, এগুলো করে দিয়েছি। তো আমরা ফিজিক্স পড়ানো শুরু করব এর পরের ক্লাস থেকে। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন লিঙ্কে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, দেখতে পারো। আমার প্রতিটি ভিডিওতে প্রিভিয়াস এবং নেক্সট ক্লাসের লিঙ্ক দেওয়া থাকে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাও, এবং আগের ক্লাসের ভিডিওগুলো দেখার জন্য প্রিভিয়াস ক্লাস এবং নেক্সট ক্লাস দেখার জন্য নেক্সট ক্লাসের লিঙ্কে ক্লিক করতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত।